ওকে, আমরা চলে এসেছি আপনাদের ক্লাসে। হ্যাঁ, এবার আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনা শুরু করছি। সবাই নতুন জুমে জয়েন হয়ে গেছেন। ওকে, এবার আমরা আমাদের আলোচনা চলে আসি, যে এখানে আলোচনায় ছিলাম সেখান থেকে আবার শুরু করছি। ঠিক আছে? তো আমরা পূর্ণ সংখ্যা আলোচনা করছিলাম। পূর্ণ সংখ্যা ছিল তিন প্রকার। একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং ধনাত্মক সংখ্যা। তো সেই পূর্ণ সংখ্যা থেকে আমরা চলে আসছি ঋণাত্মক, শূন্য এবং ধনাত্মক। তো আমরা আলোচনা করছিলাম অঋণাত্মক সংখ্যা, যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয়ে থাকে অঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় কি? অঋণাত্মক সংখ্যা। এবার আমরা এই ধনাত্মক সংখ্যা নিয়ে একটু কথা বলতে চাই। যে ধনাত্মক সংখ্যা আসলে কাকে বলে বা কত প্রকার। হ্যাঁ, ধনাত্মক সংখ্যা কত প্রকার ও কি কি? ধনাত্মক সংখ্যা আমাদের তিন প্রকার, লিখে রাখছি। ধনাত্মক সংখ্যা আমাদের কয় প্রকার? তিন প্রকার। কি কি সেই প্রকার ভেদটা? প্রথমেই ধনাত্মক সংখ্যা হচ্ছে তিন প্রকারের মধ্যে প্রথম অংশটুকু হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা ওয়ান, এবং হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে প্রশ্ন হতে পারে, ধনাত্মক সংখ্যা কত প্রকার? ধনাত্মক সংখ্যা আমাদের তিন প্রকার। একটা হচ্ছে মৌলিক, ওয়ান এবং যৌগিক সংখ্যা। তো প্রশ্ন, ধনাত্মক সংখ্যা কত প্রকার? তিন প্রকার, মৌলিক সংখ্যা, ওয়ান এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যার ইংলিশটা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, ওকে। এবং মৌলিক সংখ্যাকে প্রকাশ করা হয় পি দ্বারা। মৌলিক সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা? পি দ্বারা। এবার এখানে দেখেন, ওয়ানটাকে কিন্তু আলাদা করে লেখা হয়েছে, মানে ওয়ান মৌলিক না, আবার ওয়ান যৌগিকও না। ওয়ান আলাদা একটা সংখ্যা। তো ওয়ান মৌলিকও না, যৌগিকও না, তাহলে ওয়ান কি সংখ্যা স্যার? ওয়ান, মনে করেন ও একাই একশো। হ্যাঁ, ও মৌলিকের সাথেও নাই, ও যৌগিকের সাথেও নাই। এখন আপনার সংজ্ঞা দেখি, মৌলিক সংখ্যা কাকে বলে? হুম, মৌলিক সংখ্যা কাকে বলে? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কাকে বলে একটু দেখার দরকার আছে আমাদের। আমরা ছোটবেলা থেকেই কিন্তু মোটামুটি ভাবে জেনে আসছি যে মৌলিক সংখ্যা কাকে বলে। কাকে বলে? যে সংখ্যাকে ওয়ান এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। সংখ্যাটা আমি আবারও বলছি, যে সংখ্যাকে ওয়ান এবং ওই সংখ্যা ব্যতীত, কি বললাম? ওয়ান এবং ওই সংখ্যা, মানে যে সংখ্যার কথা আমরা বলছি সেই সংখ্যা, যে সংখ্যাকে ওয়ান এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি, মানে একটা সংখ্যাকে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এখন মনে করেন আপনাকে বলা হলো, ধরেন যে ছয়, একটা সংখ্যা নিলাম ছয়। আচ্ছা, ছয়কে কি কি দ্বারা ভাগ করা যায় বলেন দেখি? আপনারা অনেকেই বলতে পারেন, স্যার এক দ্বারা ভাগ করা যায়, দুই দ্বারা ভাগ করা যায়, তিন দ্বারা ভাগ করা যায়, এবং ছয়কে ছয় দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, এই যে ওয়ান টু থ্রি সিক্স, এগুলোকে বলা হয় ছয়ের গুণনীয়ক বা ছয়ের উৎপাদক। কি বলা হয়? গুণনীয়ক বা উৎপাদক বলা হয়। উৎপাদক, ছয়ের গুণনীয়ক বা ছয়ের উৎপাদক বলা হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা এখান থেকে বলবো কি, তো এভাবে আমরা একটু সংখ্যাটাকে একটু ভিন্নভাবে বলছি। যেই সংখ্যার কেবলমাত্র দুইটা গুণনীয়ক থাকবে, তাকে বলা হবে মৌলিক সংখ্যা। কয়টা গুণনীয়ক থাকবে? দুইটা গুণনীয়ক থাকবে, সেটাকে বলা হবে মৌলিক সংখ্যা। আর যেই সংখ্যার দুইয়ের অধিক গুণনীয়ক থাকবে, দুইয়ের বেশি থাকবে, টু প্লাস, অর্থাৎ তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এরকম থাকবে, তাকে বলা হবে যৌগিক সংখ্যা। আর যেই সংখ্যার কেবলমাত্র একটা গুণনীয়ক থাকবে, সেটাই হচ্ছে ওয়ান। যে সংখ্যার দুইটা গুণনীয়ক থাকবে তাকে বলা হবে মৌলিক সংখ্যা, দুইয়ের অধিক থাকলে বলা হবে যৌগিক সংখ্যা, আর যার একটা গুণনীয়ক থাকবে তাকে বলা হচ্ছে ওয়ান। এবার দেখেন তো, বলেন, ওয়ানকে ভাগ করা যায় কি দ্বারা? ওয়ানকে শুধুমাত্র ওয়ান দ্বারাই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যায় বলেন? ওয়ানকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আপনি পূর্ণ সংখ্যা পাবেন না, বিধায় ওয়ানের গুণনীয়ক কিন্তু একটাই। আবার দুই হচ্ছে মৌলিক সংখ্যা। কেন দুই মৌলিক? কারণ দুইকে কি কি দ্বারা ভাগ করা যায় বলেন? ওয়ান এবং টু দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে আর যাবে না। তিন মৌলিক সংখ্যা। কেন? কারণ তিনের উৎপাদক হচ্ছে দুইটা, দেখেন এক আর তিন, দুইটা উৎপাদক। এবারে চার কি মৌলিক হবে বলেন? চারকে ভাগ করা যায় কি কি দ্বারা? এক, দুই এবং চার দ্বারা। দেখেন দুইয়ের অধিক হয়ে গেছে, তাই চার কিন্তু যৌগিক সংখ্যা। আবার পাঁচ মৌলিক। কেন? কারণ পাঁচের উৎপাদক হচ্ছে এক আর পাঁচ, দুইটা সংখ্যা। ছয় কিন্তু যৌগিক সংখ্যা। কেন? ছয়ের উৎপাদক এক, দুই, তিন, ছয়, ছয় যৌগিক সংখ্যা। সাত আবার মৌলিক। কেন? সাতের উৎপাদক হচ্ছে এক আর সাত। আট আবার যৌগিক। আটের উৎপাদক কি কি? এক, দুই, চার, আট। নয় কি হবে? যৌগিক হবে। কেন? এক, তিন আর নয়। দশ যৌগিক। কেন? এক, দুই, পাঁচ, দশ। এগুলো হচ্ছে দশের মানে গুণনীয়ক। আবার এগারো মৌলিক। এগারো কি? এক আর এগারো হবে, এরকম ভাবে। হ্যাঁ, দেখেন এখানে সবগুলো সংখ্যার, এই যে মৌলিক সংখ্যা যেগুলো 2 3 5 7 11, সবগুলো মৌলিক সংখ্যার উৎপাদক কয়টা বলেন, বা গুণনীয়ক কয়টা? দুইটা দুইটা করে আছে।
আর যৌগিক সংখ্যার গুণনীয়কগুলো কি বলেন, দুইয়ের অধিক আছে না বলেন, দুইয়ের অধিক আছে, দেখেন তিনটা বা চারটা পাঁচটা এরকম থাকবে। বড় বড় সংখ্যা নিব আরো বেশি বেশি হবে, কিন্তু একের উৎপাদক কয়টা বলেন, একটা, এই জন্য এক আলাদা। তাহলে এখন আমি বলি মৌলিক হওয়ার শর্ত কি। মৌলিক হওয়ার শর্ত হচ্ছে যে কোনো সংখ্যার উৎপাদক কয়টা হতে হবে, দুইটা। যেই সংখ্যার দুইটা উৎপাদক হবে বা দুইটা গুণনীয়ক হবে সেটা হবে মৌলিক সংখ্যা। আর যার গুণনীয়ক দুইটার অধিক হবে তাকে বলা হবে যৌগিক সংখ্যা। আর যার গুণনীয়ক একটা তাকে বলা হবে ওয়ান। এই হচ্ছে মৌলিক, ওয়ান এবং যৌগিক। এবার আমরা একটু মৌলিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত দেখার চেষ্টা করি। চলুন আমাদের খাতার পৃষ্ঠা চেঞ্জ করেন, চেঞ্জ করে অন্য নতুন পৃষ্ঠায় চলে যাবেন। নতুন পৃষ্ঠায় নাম দিবেন হচ্ছে যে মৌলিক সংখ্যা। আবারও বলছি, নতুন পৃষ্ঠায় নাম দিবেন কি সংখ্যা, মৌলিক সংখ্যা। আমরা এখন হেডিং দিচ্ছি এখানে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার সংজ্ঞা কি, যে সংখ্যাকে ওয়ান এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। ওকে, তো এইখান থেকে মৌলিক সংখ্যা থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা যত কিছু আলোচনা করলাম ওই আলোচনার অংশটুকুর মধ্যে এই মৌলিক সংখ্যাও গুরুত্বপূর্ণ। মৌলিক সংখ্যা থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে। কেমন প্রশ্ন আসে স্যার? আপনাদের প্রথমে একটা প্রশ্ন বলা হলো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। আবার বলা হলো যে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টি। এবার আপনাদের প্রশ্ন করা হলো 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কয়টা। 1 থেকে 200 মধ্যে 25টা আর 21টা কয়টা হবে, 46টি। এইগুলো কিন্তু পরীক্ষায় আসছে বিভিন্নভাবে, হ্যাঁ, তো মাথায় রাখতে হবে এগুলো। 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে, এই 25টা মৌলিক সংখ্যা আপনাদের ঠোঁটস্থ এবং মুখস্থ রাখতে হবে। ঠোঁটস্থ এবং মুখস্থ। আপনাদের যদি বলা হয় আপনারা গণনা করুন তো 1 থেকে 100 পর্যন্ত, তা আপনারা কিন্তু অনেকেই বলতে পারবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাই না? খুব দ্রুত বলতে পারবেন। কিন্তু যদি বলা হয় যে 1 থেকে 100 পর্যন্ত শুধু মৌলিক সংখ্যাগুলো গণনা করুন, তখন কিন্তু আটকে যাবেন। তো এটা আটকে যাওয়া যাবে না, এটাকে খুব ভালোভাবে আমাদের গণনা করতে হবে। তো আমরা একটু 1 থেকে 100 মতো মৌলিক সংখ্যাগুলো দেখি। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। 1 থেকে 10 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, চারটা। কি কি, 2 3 5 7। 11 থেকে 20 পর্যন্ত চারটা। কি কি, 11 13 17 এবং 19। বলা হলো 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, দুইটা, একটা 23 এবং একটা 29। 31 থেকে 40 পর্যন্ত কয়টা রয়েছে, দুইটা, 31 এবং 37। 41 থেকে 50 পর্যন্ত কয়টা, তিনটা, 41 43 এবং 47। 51 থেকে 60 পর্যন্ত দুইটা মৌলিক সংখ্যা, একটা 53 এবং একটা 59। 61 থেকে 70 পর্যন্ত দুইটা মৌলিক সংখ্যা, একটা 61 এবং একটা হচ্ছে 67। 71 থেকে 80 পর্যন্ত তিনটা মৌলিক সংখ্যা, 71 73 এবং 79। 81 থেকে 90 পর্যন্ত দুইটা মৌলিক সংখ্যা, 83 এবং 89। এবং সর্বশেষ 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা একটা, সেটা হচ্ছে 97। এখানে টোটাল 25টি সংখ্যা লেখা আছে, হ্যাঁ। দেখেন এখানে কয়টা, চারটি, এখানে চারটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে দুইটা, দুইটা, তিনটা, দুইটা, একটা। এই জন্য কোনো কোনো বইতে দেখেন লেখা থাকে এরকম মৌলিক সংখ্যা 4 4 2 2 3 2 2 3 2 1। এখানে প্রতি 10 ঘরে কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা বোঝায়। প্রথম 10 ঘরে 1 থেকে 10-এ মৌলিক সংখ্যা চারটা। এরপরে 11 থেকে 20-এ মৌলিক সংখ্যা চারটা। এরপরে 21 থেকে 30-এ মৌলিক সংখ্যা কয়টা, দুইটা, এরকম বলা হচ্ছে, হ্যাঁ, প্রতি 10 ঘরে দেখেন 21 থেকে 30-এ মৌলিক সংখ্যা কয়টা, দুইটা। তো শুধু 21 থেকে 30-এ দুইটা মৌলিক সংখ্যা আছে ওটা জানলেই হবে না, কোন দুইটা মৌলিক সংখ্যা সেটাও আপনাকে জানতে হবে। এটা হচ্ছে আমাদের লক্ষণীয় বিষয়। তাহলে এই যে মৌলিক সংখ্যাগুলো আছে এগুলো মনে করেন যে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে, যদি পারেন পসিবল যদি হয়, এক নিঃশ্বাসে বলার চেষ্টা করবেন। এখন এক নিঃশ্বাসে বলা লাগবে তা কিন্তু মানে নাই, এটাকে একদম ঠোঁটস্থ। এগুলো কি করতে হবে জানেন, এগুলো এটিএম করতে হবে। মানে স্যার এটিএম কি, এটিএম মানে হচ্ছে এক টানা মুখস্থ করতে হবে, বুঝছেন, অন্য কিছু না এটা, হ্যাঁ। এই এক টানা মুখস্থ করতে হবে আপনাদের এই মৌলিক সংখ্যা। আপনাদের বলা হলো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বলুন, তখন কি বলবেন, বলবেন এরকম ভাবে 2 3 5 7 11 13 17 19 23 এবং 29, হ্যাঁ। এরপরে কি রয়েছে 31 37 41 43 47, এভাবে টোটাল যত দ্রুত পসিবল হয় এটা মুখস্থ করার চেষ্টা করবেন, হ্যাঁ। 1 থেকে 100 পর্যন্ত বাসায় এটা কাজে লাগবে কিন্তু আমাদের অনেক জায়গাতে।
সো মাথায় রাখবেন, হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে। তো শুধু 1 থেকে 100 পর্যন্ত মুখস্থ করব না, 1 থেকে 100 পর্যন্ত মুখস্থ করব না, আমরা 101 থেকে 200 পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলোও মুখস্থ করব। 101 থেকে 200 পর্যন্ত। তো 101 থেকে 110 পর্যন্ত মনে হয় কয়টা? 4টা। 101, 103, 107, 109 এরকম ভাবে আপনাদের লিখতে হবে, আমি আর লিখে দিব না, হ্যাঁ। 111 থেকে 120 কয়টা? একটা। 113 রয়েছে। এরকম ভাবে 200 পর্যন্ত বের করব। তো এটা বের আমি আমি আর লিখে দিব না, এই পার্টটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে খাতায় লিখে রাখবেন, হ্যাঁ, বাসায় দেখবেন। এই যে এখানে 1 থেকে 125, 1 থেকে 100 এবং 100 থেকে 200 সবগুলো দেওয়া আছে আপনাদের লেকচার শিটে, হ্যাঁ। একটা স্ক্রিনশট নেন সবাই, এখানে দেখেন সবগুলো দেওয়া আছে কিন্তু, হ্যাঁ। 101 থেকে 200 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা? 21টা মৌলিক সংখ্যা। কি কি দেওয়া আছে এখানে? এই চারটা আমি লিখে দিলাম না। 101 থেকে 110, 101, 103, 107, 109, 111 থেকে 120, 113, 121 থেকে 130 রয়েছে একটা, 127, 131 থেকে 140, 131, 137, 139, 141 থেকে 150 রয়েছে একটা, সেটা হচ্ছে 149। এই সবগুলো মৌলিক সংখ্যাগুলো একটু জানতে হবে কিন্তু, হ্যাঁ। স্ক্রিনশট নিয়ে নেন সবাই, লেকচার শিটে এটা পাবেন, পিডিএফ আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ, পিডিএফ এ এটা দেওয়া থাকবে, হ্যাঁ। ওকে, এখন আসেন এই মৌলিক সংখ্যা থেকে কেমন প্রশ্ন করা হয় পরীক্ষায়। পরীক্ষায় প্রথম একটা টাইপে থাকে নিচের কোনটি মৌলিক সংখ্যা, অথবা বলা হলো নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, এরকম বলা হয়। এখন এই যে নিচের কোনটি মৌলিক সংখ্যা বা নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, এরকম ভাবে অনেক ধরনের প্রশ্ন পরীক্ষায় আপনাদের আসতে পারে। এই জন্যই এগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে কি হবে, খুব সহজে আপনি এগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। এবার আপনাদের আরেকটা প্রশ্ন বলা হলো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি কত, লিখে নেন। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি, মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 1080। এই সবগুলো যোগ করলে কত হবে? সরি, 1080 না, 1060। 1 থেকে 100 পর্যন্ত এই মৌলিক সংখ্যাগুলো যোগ করলে কি পাবেন? 1060 পাবেন, হ্যাঁ। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যোগ করলে পাবেন 1060। আর 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যার সমষ্টি, 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যার সমষ্টি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই সবগুলো যোগ করলে কত হবে? সবগুলো যোগ করলে হবে 50, 50। সবগুলো সংখ্যা, এখানে মৌলিক না, সবগুলো সংখ্যা যোগ করলে কি হবে? 50, 50 হবে। আরেকটা লিখি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার গড়। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার গড়, গড় কত হবে? ওই যে 1060 ভাগ করেন মৌলিক সংখ্যা 25 দ্বারা, ভাগ করলে কত হবে? 4 25 100, 25 50, 42.4। এটা হচ্ছে মৌলিক সংখ্যার গড়। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার গড়, এগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কিন্তু পরীক্ষায় এসেছে, এগুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ। এখন আমরা একটু দেখি মৌলিক সংখ্যা থেকে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন এসেছে এবং কিভাবে এসেছে, হ্যাঁ। একটু দেখে আসি চলুন, আমাদের লেকচারটি রয়েছে এখানে, দেখেন প্রশ্নগুলো কিভাবে এবং কেমন ভাবে এসেছে। এখন প্রথমে যে কোশ্চেনে দেখেন বলা হয়েছে কি, নাম্বার 1 কোশ্চেন কি বলেছে দেখেন, 50 ও 100 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? 50 ও 100 এর মধ্যে, তাহলে 50 থেকে 100 এর মধ্যে সব থেকে বড় মৌলিক সংখ্যা কত? বড় মৌলিক সংখ্যা 97। আর ছোট মৌলিক সংখ্যা কত এখানে বলেন? 53, হ্যাঁ। এই তো এটা হয়ে গেল। তো 50-এর থেকে বড় হচ্ছে 53 আর 100 থেকে ছোট 57। এ বলছে মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? গড় মানে কি? যোগ করে 2 দ্বারা ভাগ করব। 7 3 0 থেকে 1 5 থেকে 6 9 6 14, 140 ভাগ 2 কত হবে? 140 2 দ্বারা ভাগ করলে 75। এই যে অ্যান্সার পেয়ে গেলাম 75। এখন কোনটা বড় কোনটা ছোট আমি যদি নির্ণয় করতে গিয়ে হাতড়ে মারি, সময় নষ্ট করি, তাহলে কি হবে? এই জন্য আপনাকে জানতে হবে কোনগুলো মৌলিক সংখ্যা, খুব সহজ জানতে হবে। 91, 101, 117, 123 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? আপনি যদি জানেন খুব সহজে বলে দিবেন, স্যার কোনটা বলেন দেখি। এই যে লিখেছিলাম 101 হচ্ছে মৌলিক। কিন্তু যদি না জানা থাকে, আপনাকে এখানে সময়টা বেশি ব্যয় করতে হবে না, বের করতে হবে মৌলিক সংখ্যাকে 3 দ্বারা ভাগ যায় কিনা, 7 দ্বারা ভাগ যায় কিনা, এরকম নির্ণয় করতে হবে। সো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে। এই জন্য 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 200 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে অ্যাটলিস্ট এগুলো আমরা মুখস্থ রাখবো, খাতায় লিখবো, খাতায় লিখে পড়ার টেবিলের সামনে রেখে দিব। 3 নম্বর কোশ্চেন দেখেন বলেছে 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 1 হতে 20 পর্যন্ত কয়টা? এখন দেখেন ওই যে প্রথমে আছে 1 থেকে 10 পর্যন্ত 4টা, পরে আছে 4টা, তাহলে 1 থেকে 20 কয়টা আছে বলেন? 4 4 8টা রয়েছে। এই যে অ্যান্সারটা হচ্ছে এখানে 8টা সংখ্যা পেয়ে গেলাম। এরপরে দেখেন 60 ও 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দেওয়ার অন্তর, অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগফল, এবার বিয়োগফল চেয়েছে।
তো 60 ও 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর। তাহলে 60-এর থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 61, 80 থেকে ছোট হচ্ছে 79। এই দেখেন, এবার আমি দুটো বিয়োগ করবো, 79 মাইনাস 61 কত হবে এখানে? 18 হবে। যখন দুটা সংখ্যা আমি খুব ভালোভাবে মুখস্থ রাখতে জানতে পারবো, আমি খুব সহজেই কিন্তু অ্যান্সারটা নির্ণয় করতে পারবো। বাট ওটা জানা না থাকলে আমাদের অ্যান্সারটা করতে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। এই জন্যই আপনাদের মৌলিক সংখ্যাগুলো আমি কি বললাম, মুখস্থ করতে বলেছি। হ্যাঁ, আপনারা এই মৌলিক সংখ্যাগুলো খুব সুন্দর করে মুখস্থ করবেন। মরিয়ম আক্তার হ্যান্ড রাইজ করে আছেন। মরিয়ম আক্তার, দ্রুত আনমিউট করে কথা বলবেন। আপনি কোনো বিষয় জানতে চাচ্ছেন কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন ছিল যে আমরা তো এখনো পিডিএফ পাইনি, তো পিডিএফটা কবে নাগাদ পাবো? আর আর কোনো বই আমাদের এর পাশাপাশি কিনতে হবে কিনা? আচ্ছা ম্যাডাম, আপাতত ক্লাস করেন, আমরা ক্লাসের শেষে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে? ওকে। জি ঠিক আছে স্যার। ওকে, আমরা যা আলোচনা করছি আলোচনার মধ্যে থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। ওকে, আমাদের ক্লাস তো মানে 7টার মধ্যে ক্লোজ করতে হবে। হ্যাঁ, তো যার কারণেই আমাদের সময়টা নষ্ট না করি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে মৌলিক সংখ্যা শেষ। ওকে, এবার আমাদের যে পরবর্তী অংশ ছিল, আমরা প্রথমেই আলোচনা করছিলাম এই যে এইখানে, এখানে আমরা চলে আসলাম আবার। এবার আমরা একটু ফিরে যাই আমাদের মূল আলোচনায়। মূল আলোচনা ছিলাম কোথায়? আমরা বাস্তব সংখ্যায়। হ্যাঁ, বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা ছিল মূলদ সংখ্যা, একটা ছিল অমূলদ সংখ্যা। এবার আসেন আমাদের আহ মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ছিল দুই প্রকার, একটা ছিলাম আমরা পূর্ণ সংখ্যা, একটা ছিলাম আমরা ভগ্নাংশ সংখ্যায়। তো এবার পূর্ণ সংখ্যার সমস্ত কিছু দেখে ফেলেছি। এখন সকল পূর্ণ সংখ্যা, মানে এতক্ষণ যে সমস্ত সংখ্যা নিয়ে আমি কথা বললাম, সমস্ত সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। আর সকল পূর্ণ সংখ্যা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা তো আরো একটা প্রকার রয়েছে, কোনটা? ভগ্নাংশ। এবার এই ভগ্নাংশ নিয়ে আলোচনা করব আমরা, ঠিক আছে? এখন ভগ্নাংশের পর্বগুলো লিখবো। তা আপনাদের খাতায় কি লেখা জায়গা আছে এখানে? না থাকলে নতুন পৃষ্ঠায় ভগ্নাংশ দিয়ে শুরু করেন। হ্যাঁ, যদি না থাকে নতুন পৃষ্ঠায় ভগ্নাংশ নিয়ে শুরু করেন, আর যদি থাকে তাহলে এখানে লেখেন ভগ্নাংশ। তো যা পূর্ণ নয় সেটাই কিন্তু ভগ্নাংশ। আবারও বলছি, যা পূর্ণ নয় সেটাই কি? ভগ্নাংশ। তো ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ আমাদের দুই প্রকার। কি কি স্যার? একটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ, আর একটি হচ্ছে আমাদের অসাধারণ ভগ্নাংশ, তাই না বলেন? একটা সাধারণ হলে আরেকটা কি হবে? অসাধারণ হবে না? তো একটা হচ্ছে সাধারণ, আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কাকে বলে স্যার? যে ভগ্নাংশকে লব আর হর আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ কাকে বলে স্যার? যে ভগ্নাংশে দশমিক দ্বারা লেখা হয়, যেরকম 1.23 দশমিক ভগ্নাংশ। দশমিক দ্বারা লিখলে তাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। আর লব আর হর আকারে লিখলে তাকে বলা হয় সাধারণ ভগ্নাংশ, যেমন 5/6 সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশের আরেকটা নাম আছে, অপর নাম হচ্ছে সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের অপর নাম কি? সাধারণ ভগ্নাংশের অপর নাম হচ্ছে সামান্য ভগ্নাংশ। একটা বিষয় খেয়াল করেন, আমি কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কথা বলছি। হ্যাঁ, তো এইগুলো বিষয় জানতে হবে। নেক্সট চলে আসি, সাধারণ ভগ্নাংশ কত প্রকার? সাধারণ ভগ্নাংশ আমাদের তিন প্রকার। কি কি স্যার? একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটি অপ্রকৃত ভগ্নাংশ, এবং অপরটি হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। তাহলে সাধারণ ভগ্নাংশ কত প্রকার? সাধারণ ভগ্নাংশ তিন প্রকার, একটা প্রকৃত, একটা অপ্রকৃত এবং একটা মিশ্র। প্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়? যে ভগ্নাংশের লব ছোট কিন্তু হর হয় বড়। উপরে থাকবে ছোট সংখ্যা, নিচে থাকবে বড় সংখ্যা, তাকে বলা হয় প্রকৃত। যেমন 3/4 প্রকৃত ভগ্নাংশ, 5 মনে করেন যে 16 প্রকৃত ভগ্নাংশ। লব ছোট কিন্তু হর বড়, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত কি স্যার? এবার লব বড় হবে কিন্তু হর হবে ছোট, অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। যেমন মনে করেন বলা হলো 16/5, এটা কি হবে? লব ছোট নাকি বড়? লব বড়। লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত। লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে আছে কি? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে স্যার? যে ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং পাশাপাশি একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখানে কি আছে? এখানে আমাদের একটা পূর্ণ সংখ্যা রয়েছে 2, আর একটা প্রকৃত ভগ্নাংশ রয়েছে 3/1। এটাকে বলা হয় মিশ্র। মূলত মিশ্র ভগ্নাংশ হচ্ছে এক ধরনের আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। কেমন স্যার? দেখেন, এই যে দুটো সমান হয় কেন, কিভাবে সমান হয় দেখেন। এখানে এই দুটো গুণ করলে কত হয়? 3×6, 3×6 আর 1 যোগ করতে হয়, তাহলে কি হবে? এখানে কি কি করছি দেখেন, একটু বলে দিই। 2 × 3 এটা করতে হয়, আর যোগ করতে হয় 1, এটা হয় লবে, আর হরে যা আছে তাই।
তাহলে 3 × 6 = 7/3। তো 7/3 মানে কি? দেখেন তো, 7 কি বড় সংখ্যা, 3 ছোট সংখ্যা। তার মানে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত। এটা হয়ে যায় অপ্রকৃত। মূলত এই 7/3 থেকেই 2 পূর্ণ 3-এর 1 আসে। কিভাবে আসে দেখেন, 7/3 মানে কি, 3 দ্বারা আপনি 7কে ভাগ করবেন, এরকম না? তো 3 দ্বারা 7কে ভাগ করি চলুন। তাহলে কি হবে, 3 × 2 হবে 6, হাত থাকবে কত, 1। এই হাতে থাকার একটা হচ্ছে অবশিষ্ট বা ভাগশেষ, এটা যাবে ওপরে আর 3 থাকবে নিচে। দেখেন 2 পূর্ণ 3-এর 1 আসলো। হ্যাঁ, এটা মানে এটা থেকেই এটা আসে, আর ওটা থেকে এটা আসে, এই জন্য এই দুটোকে অনেকে একত্র বলেছেন। এই জন্য কোনো কোনো গণিতবিদ এটাকে বলেছেন যে সাধারণ ভগ্নাংশ 2 প্রকার, একটা প্রকৃত একটা অপ্রকৃত। এটাকে প্রকারভেদে রাখেই নাই। এখন প্রশ্ন, স্যার আমরা তাহলে কি করবো, আমরা কি 2 প্রকার লিখবো নাকি 3 প্রকার লিখবো? আমরা 3 প্রকার লিখবো। কেন স্যার 3 প্রকার কেন লিখবো? কারণ বোর্ড বইতে 3 প্রকার দেওয়া আছে, ক্লাস 2 এর বই, ক্লাস 3 এর বইগুলোতে 3 প্রকার লেখা আছে। তো চাকরি পরীক্ষাগুলোতে বোর্ড বইয়ে যেটা থাকে, ভুল থাকলে ওটাই সঠিক। এই জন্য আমরা সাধারণ ভগ্নাংশ লিখবো 3 প্রকার, একটা প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। আচ্ছা, আপনারা দুজন হ্যান্ড রাইজ করে আছেন, কি সমস্যা আপনাদের? জান্নাতুল বাকিয়া শিমু এবং হচ্ছে ইসরাত জাহান হুমাইরা, বলুন, আনমিউট স্যার করে কথা বলুন। স্যার, স্যার একটু বোর্ডের স্ক্রিনশট নিতে সুযোগ দিলে ভালো হবে, কারণ শুরু থেকে ছিলাম না আমি, নেটওয়ার্কের সমস্যার কারণে। আচ্ছা ঠিক আছে, আর কিছু? না, আর কিছু না। ওকে, আপনারা সবাই ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন, হ্যাঁ, রেকর্ড থেকে দেখে নেবেন। জান্নাতুল বাকিয়া বলুন। হ্যাঁ স্যার, আমি তো প্রথম নিবন্ধনে আবেদন করতেছিলাম। এর আগে কখনো আবেদন করা হয় নাই, তো আমি মানবিক বিভাগ থেকে ডিগ্রি কমপ্লিট করেছি। আমি কোন জান্নাতুল পর্যায়ে আবেদন বাকিয়া করবো আসলে? শিমু আপু, রাগ করিয়েন না প্লিজ, হ্যাঁ, কেউ মন খারাপ করিয়েন না। আমি পড়াচ্ছি, পড়ার মধ্যে এসব প্রশ্ন না করি, অনেকে ডিস্টার্ব ফিল করবে। হ্যাঁ, আমার নিজেরও বিরক্ত লাগবে। ক্লাস শেষে বলেন এগুলো, পড়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন যে স্যার এটা বুঝি না, এগুলো বলেন আপাতত। আমরা আদার্স কথাবার্তাগুলো পরে বলবো, ঠিক আছে আপু? ওকে, ওকে স্যার। রেদওয়ান ইসলাম ভাই। আর সবাই শুধু অকারণে হ্যান্ড রাইজ না করি প্লিজ, পড়ার বাইরে কোনো প্রশ্ন না করি প্লিজ, এটা রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, সময় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, রেদওয়ান ইসলাম ভাই বলুন। স্যার বলছিলাম যে আমি অঙ্কে তো বেশ ভালোই, আগে থেকে বেশি একটা কাঁচা আমি অঙ্কে। আচ্ছা, সেহেতু অন্য কোথাও প্রাইভেট পড়তে হবে কিনা, না এর মধ্যে আশা করি আরে ভাই আমি। রে ভাই রে, আপনি যা পড়াচ্ছি বুঝতে অসুবিধা হচ্ছে বলেন ভাই রেদওয়ান ইসলাম? না, ঠিক এগুলো একটু আছে মনোযোগ স্যার, দিয়ে দেখেন অবশ্য ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা ঠিক টুকিটাকি আছে কথা স্যার, বলবো পরে। ইনশাল্লাহ হ্যাঁ ভাই, ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে, মোবারক হোসেন ভাই, হ্যান্ড রাইজ করেছেন ভাই। আদার্স কোনো বিষয়ে কথা না বলি, রাগ করিয়েন না, কারণ আপনারা তো অনেকজন দেখতে পাচ্ছেন। তো সবাই যদি একটা একটা করে ছোট ছোট প্রশ্ন করেন, আমাদের সময় অনেক নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মোবারক ভাই, মোবারক হোসেন ভাই, আনমিউট করে কথা বলতে হবে। হ্যাঁ, আনমিউট করা আছে আপনাকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জি ভাই, স্যার, ভালো মোবারক ভাই আছেন? বলেন। আমি ম্যাথ দেখছি। বুঝি স্যার, নাই আপনি ভাই। হোয়াইট বোর্ডে যা লিখছেন স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনি কি একটু বলেন, মানে স্পষ্ট করার জন্য? না, আমাদের এখানে নেটওয়ার্ক একদম ক্লিয়ার আছে, এটা আপনার হয়তো স্পষ্ট নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। হ্যাঁ, তো আপনাদের অনেকের নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। হ্যাঁ, আপনাদের যাদের নেটওয়ার্ক প্রবলেম আছে, তারা যদি এরকম অস্পষ্ট দেখতে পান, কথা ক্লিয়ার দেখতে না পান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, জুম থেকে লিভ নিয়ে আবার জয়েন করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা কথা বলা শুরু করলে দেখেন হ্যান্ড রাইজ একজন দুজন করেছিলেন, আমরা কথা বলেছি, এই দেখেন হ্যান্ড রাইজ করতেই আছেন আপনারা। হ্যাঁ, তো আমরা আর কথা বলবো না, আমরা ম্যাথ করাবো, ঠিক আছে, পড়াই, ঠিক আছে। সো মনোযোগ দিয়ে এখানে, এই যে এবার চলে আসেন দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, একটা সাধারণ, একটা হচ্ছে দশমিক। তো দশমিক নিয়ে কথা বলি স্যার। দশমিক ভগ্নাংশ আমাদের হচ্ছে 2 প্রকার। কি কি স্যার প্রকারভেদ? একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক। হ্যাঁ, একটাকে বলা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটিকে বলা হচ্ছে অসীম দশমিক, তাই না বলেন? কিন্তু অসীম দশমিক বলবো না, বলবো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীমের সঙ্গে কিন্তু একটা ছোট্ট একটা কথা বলে দিয়েছি, সেটা কি, আবৃত বলে দিয়েছি। শুধু অসীম দশমিক না, অসীম আবৃত। হ্যাঁ, একটা সসীম দশমিক আমরা অনেকে ভুল করে বলে ফেলি যে একটা সসীম দশমিক আর একটা হচ্ছে অসীম দশমিক। তো সসীম দশমিক আর অসীম দশমিক না, একটা সসীম দশমিক আর একটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, এইটা। তো সসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো? সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে কি, যে সংখ্যাগুলো দশমিকের পরে লিখে শেষ করা যায়, যেমন 1.345, এটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। ওকে, মনে করেন 0.56 সসীম দশমিক ভগ্নাংশ, 7.890123, এটা কি হবে,
এটাও আমাদের সসীম দশমিক ভগ্নাংশ, কেননা আমরা এটাকে লিখে শেষ করতে পারছি, সুতরাং এটা হচ্ছে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ। আর অসীম আবৃত কি স্যার? অসীম আবৃত বোঝার পূর্বে আপনাকে জানতে হবে অসীম দশমিক, তারপরে আমরা দেখব আবৃত। তো এটা আমি বুঝাচ্ছি, বোঝানোর পূর্বে একটু উপরের দিকে চলে আসি। আমরা মূল আলোচনায় ছিলাম কি বলেন তো? বাস্তব সংখ্যা, এবং বাস্তব সংখ্যার পরে ছিলাম আমরা মূলদ এবং অমূলদ সংখ্যায়। কোথায় ছিলাম? মূলদ এবং অমূলদ। এই যে মূলদ আর অমূলদ, আমরা মূলদ সংখ্যা নিয়ে সবগুলো কথা বললাম, তাই না বলেন? অম্লদ নিয়ে একটা কথাও বলেছি, একটা কথাই বলেছি, সে সংজ্ঞাটা বলেছি শুধু, যে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অম্লদ সংখ্যা, আর এর সেট হচ্ছে কিউ প্রাইম। এছাড়া অন্য কোনো কথা বলি নাই। তো আমরা এবার কি করব? আমরা এবার এই অম্লদ সংখ্যাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে আসবো এর পাশে, নিয়ে এসে এখানে লিখবো। এটা হচ্ছে মূলদ, এগুলো কি বলেন? এগুলো মূলদ, আর এবার এখানে লিখছি কি? অমূলদ। তো অমূলদ সংখ্যা কি? অমূলদ হচ্ছে এরকম যে অসীম অনাবৃত সংখ্যা, অসীম অনাবৃত দশমিক, অসীম অনাবৃত দশমিক সংখ্যা, মূলত এটাই হচ্ছে আপনার অমূলদ সংখ্যা। অসীম অনাবৃত দশমিক সংখ্যাই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এখন খেয়াল করেন, এটা আবৃত হইলে কি হবে? আবৃত হইলে হবে মূলদ, আর অনাবৃত হইলে কি হবে? অনাবৃত হবে মূলদ। এখন আমরা দেখব আবৃত আর অনাবৃত। আবৃত আর অনাবৃত দেখার পূর্বে আপনাকে জানতে হবে অসীম দশমিক নিয়ে। তো সসীম তো দেখলাম, এগুলো সসীম। হুম। আর মনে করেন যে 3.1456012 এটুকু লিখে দিয়েছি, এটাও কি বলেন? এটাও আমাদের সসীম দশমিক সংখ্যা। আপনি দশমিকের পরে কয়টা ঘর আছে গুনতে পারবেন না, গুনতে পারলেই হবে সসীম। কিন্তু আমি যদি এরপরে ডট 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 দিয়ে দিই, এটা কি আপনি গণনা করতে পারবেন? আর কতগুলো আছে এরপরে, এরপরে কতগুলো আছে আর গণনা করতে পারবেন না, এটা হয়ে যাবে অসীম দশমিক সংখ্যা। ওকে, তাহলে সসীম আর অসীমের মধ্যে পার্থক্য কি? সসীমে ডট ডট থাকবে না, আর অসীমে কি থাকবে? ডট ডট থাকবে। ওকে, এখন আসেন আবৃত আর অনাবৃত দেখবো আমরা। আবৃত কি আর অনাবৃত কি? তো যাই হোক, আমরা আরেকটা সংখ্যা নিই, মনে করেন যে 1.5601, 601 এটুকু লিখেছি, এটা কি হবে? এটা সসীম। কিন্তু এরপরে ডট 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 দিই, এটা কি হবে? অসীম হয়ে গেল। আমি এখানে দুইটা সংখ্যা লিখেছি, একটা হচ্ছে আবৃত, একটা অনাবৃত। এটাকে বলা হয় অনাবৃত, এই যেটা, আর এটাকে বলা হয় আবৃত। এখন কেন স্যার বুঝবো কি করে এটা আবৃত হইলো ওটা অনাবৃত হইলো? ব্যাপারটা হচ্ছে 3.1456012, এই 2 এর পরে কত আসবে আমি কি বলতে পারছি? আইডিয়া করতে পারবো? যে কোনো সংখ্যা আসতে পারে না এখানে, বলেন? হ্যাঁ, কি আসবে আমি কিন্তু বলতে পারবো না। কিন্তু দেখেন 1.5601601601, দেখেন তো 601 বারবার আসতেছে কিনা একই সংখ্যা। তো আমরা কিন্তু বলতে পারি যে স্যার এরপরেও কিন্তু আমাদের 601 আসতে পারে। হ্যাঁ, সম্ভাবনা রয়েছে। সুতরাং এটা হচ্ছে আমাদের আবৃত দশমিক। এটা আবৃত, এটা অনাবৃত, অর্থাৎ একই সংখ্যা যখন বারবার বারবার আসে সেটা হয়ে যায় আবৃত, আর একই সংখ্যা যখন বারবার না এসে এলো পাথারি আসে, এলোমেলো সংখ্যাগুলো আসে, সেটা হচ্ছে অনাবৃত। আর অনাবৃত হইলে সেটা কি হবে? অনাবৃত হইলে সেটা হবে মূলদ, আর আবৃত হইলে সেটা কি, সরি, হ্যাঁ, অনাবৃত হইলে অমূলদ, আর আবৃত হইলে কি হবে? আবৃত হইলে হবে আমাদের মূলদ। ওকে, এই যেটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। ক্লিয়ার আশা করছি। এই যে এতক্ষণ আমরা একটা থিম নিয়ে আলোচনা করলাম, আমরা আবৃত আর অনাবৃতর মধ্যে পার্থক্য আমরা মোটামুটি দেখলাম। আরো একটু ক্লিয়ার করি, দেখেন আবৃত আর অনাবৃত। এখন এই যে এখানে আবৃত 1.5601601601, এটাকে লেখা যায় 1.5601। তো 6 থেকে শুরু করে 1 পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, মানে চলমান, মানে বারবার রিপিট হচ্ছে। তো 6 এর উপরে একটা পৌনঃপুনিক, 0 এর উপর পৌনঃপুনিক, 1 এর উপর পৌনঃপুনিক, মানে রিপিট যখন হয় তখন তাকে পৌনঃপুনিক দেওয়া হয়। কিন্তু কিন্তু কি স্যার, একটা সংখ্যায় কখনো 3টা পৌনঃপুনিক হয় না। এই জন্য মাঝের সংখ্যাতে কখনো পৌনঃপুনিক হবে না। পৌনঃপুনিক হবে যেখান থেকে রিপিট হওয়া শুরু করেছে সেই সংখ্যা থেকে শুরু করে শেষ পর্যন্ত। ওকে, তো এটাকে লেখা যায় 1.5601 পৌনঃপুনিক, 6 এবং 1 এর উপরে রয়েছে। এটাকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা। এই যে পৌনঃপুনিক বলা হয়, এটাকে কি বলা হয়? পৌনঃপুনিক। আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা। আবারও বলছি, আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা। আচ্ছা, এরকম হলো কেন? কি হলো?
কেউ একজন স্ক্রিন শেয়ার করেছিলেন, স্ক্রিন শেয়ার করাতে বিরত থাকেন, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন না। এবার আসেন, আমাদের এই যে সংখ্যার শ্রেণী বিভাগ দেখছিলাম, মনে আছে যারা প্রথম থেকে ক্লাস করছেন? এখন প্রথম থেকে ক্লাস না করলে যদি আপনি মাঝখানে চলে আসেন, আপনি কিন্তু ক্লাসের আগা মাথা করা কিছুই বুঝবেন না, তাই না বলেন? এই জন্য ক্লাসের শুরু থেকে থাকতে হয়। তো এই যে প্রথম থেকে যারা মানে জয়েন করতে পারেন নাই, হ্যাঁ, তারা রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। কারণ আমি আপনাদের সবকিছু দেখালে স্ক্রিনশট নিলে আপনি সবকিছু বুঝে যাবেন না, তাই না? স্ক্রিনশট নিলেই সবকিছু বুঝে যাবেন না, আপনাকে দেখতে হবে। তো আমাদের মোটামুটি এই যে শ্রেণী বিভাগটা শেষ, হ্যাঁ। তো এখন আমরা এই লাস্টে যে অংশটুকু দেখলাম মূলদ আর অমূলদের ক্ষেত্রে, যে আবৃত আর হচ্ছে অনাবৃত, এইটার একটু বিস্তারিতটা দেখে আসি। হুম, আবৃত আর অনাবৃতর যে বিস্তারিত সেটা একটু দেখে আসি, হ্যাঁ। তো এক ধরনের এবার আমরা নতুন পৃষ্ঠায় চলে যাই, এখানে আর লিখবো না কোনো কিছু, আমরা নতুন ভাবে সবকিছু আলোচনা করবো এবার নতুন পৃষ্ঠায়, ঠিক আছে? এখন এখানে আসেন, আমরা এখানে পাচ্ছি আবৃত দশমিক সংখ্যা, হ্যাঁ, আবৃত দশমিক সংখ্যা। এটা থেকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি, কিভাবে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে পারি, হ্যাঁ। আবৃত দশমিক সংখ্যা থেকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি, একটু খেয়াল করে দেখেন। আপনার কাছে একটা সংখ্যা আছে, মনে করেন এরকম যে 2.3571 4, এটুকু লিখলাম, হ্যাঁ। 2.3571 হ্যাঁ। এখন 5714 5714 5714 ডট 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 দিলাম। এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা, তাই না? এখন আবৃত নাকি অনাবৃত বুঝবো কি করে? দেখেন একই সংখ্যা রিপিট আছে কিনা, 5714 5714 5714 5714, একই সংখ্যা রিপিট আছে, বিধায় এটা কি হবে? এটা হবে আবৃত। এখন এটাকে পৌনঃপুনিক দিয়ে লিখলে কি পাবো আমরা? 5714, 5-এর উপর একটা পৌনঃপুনিক হবে আর 4-এর উপর একটা পৌনঃপুনিক হবে, মাঝের সংখ্যাগুলোর উপর পৌনঃপুনিক হবে না। এখন প্রশ্ন, মাঝের সংখ্যার উপর পৌনঃপুনিক না হলেও কি তার উপর মানে ওগুলো কি রিপিট হবে না? ওগুলো কিন্তু রিপিট হয়েছে কিন্তু, হ্যাঁ, ওগুলোকেও বলা হয় পৌনঃপুনিক যুক্ত সংখ্যা। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় এই সংখ্যায় পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আছে কয়টা, তখন কি বলবেন? 2টা আছে নাকি 4টা আছে? এখানে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টা আছে বলেন? 4টা আছে পৌনঃপুনিক যুক্ত সংখ্যায়, অর্থাৎ তাদের মাথায় টুপি পরানো নাই তো কি হয়েছে, তারাও টুপি পরাই আছে, বুঝছেন? ব্যাপারটা তো এরকম, হ্যাঁ। এগুলো হচ্ছে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, আশা করি বুঝতে পারছি। হুম। এবার আমরা এই আবৃত দশমিক সংখ্যা, মনে করেন যে 2.1532, এই সংখ্যা এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। এটা থেকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি? সাধারণ ভগ্নাংশ বা কি ভগ্নাংশ বলেন? সামান্য ভগ্নাংশ, তাই না? কারণ সাধারণ ভগ্নাংশের অপর নামই হচ্ছে আমাদের সামান্য ভগ্নাংশ। এই জন্য আমরা বলতে পারি সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ। তো আমরা সবাই একসাথে শিখি, হ্যাঁ, সবাই একত্রে। আমরা অনেকেই হয়তো বা এটাকে কঠিন মনে করি, অনেকে কঠিন মনে না করে নর্মালি খেয়াল করি, হ্যাঁ। কি হবে আমাদের অংশটুকু? তো 2.1532, এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে যাই, সাধারণ ভগ্নাংশ হয় কেমন আমাদের বলেন তো? লব আর হর আকার হয়। এই জন্য আমি প্রথমে লব আর হর দিয়ে দিলাম। ওকে, সবাই একসাথে করবো, হ্যাঁ, লব আর হর দিয়ে দিলাম। এবার কি করব স্যার? এবার এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমি লিখে নেব, এখানে যা যা থাকবে তাই তাই লিখবো। কি কি আছে বলেন? 21532, দেখেন 21532 যা যা ছিল তাতে লিখে নিয়েছি, কিন্তু আমি দশমিক ছিল দশমিক দিই নাই, পৌনঃপুনিক ছিল পৌনঃপুনিকও দিই নাই, শুধু আমি সংখ্যাগুলো লিখে নিয়েছি, হ্যাঁ। সবাই লিখে নিব এটা। তো 21532 লিখে নিলাম। লিখে নেওয়ার পরের কাজটা কি? লিখে নেওয়ার পরের কাজটা হচ্ছে আমি এখানে বিয়োগ করব। কি বিয়োগ করব? স্যার আসলে বিয়োগ যে করতে বললেন, আমরা কি বিয়োগ করব? বিয়োগ করব যে সমস্ত সংখ্যার ওপরে পৌনঃপুনিক নাই সেগুলো বিয়োগ করব। এখন বলেন দেখি স্যার, কোন কোন সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই? এখন দেখতে পাচ্ছি পৌনঃপুনিক নাই কার কার উপরে? 2-এর উপরে পৌনঃপুনিক নাই, 1-এর উপরে নাই। এখন অনেকে বলবেন স্যার 3-এর উপরেও পৌনঃপুনিক নাই, কিন্তু একটু আগে বলেছি 3-এর উপরে পৌনঃপুনিক না থাকলেও কি হবে? ওর উপর পৌনঃপুনিক আছে ধরতে হবে, হ্যাঁ। 3-এর উপর পৌনঃপুনিক না থাকলেও ধরতে হবে তার উপরে আছে, কেন? কারণ 2টা পৌনঃপুনিকের মাঝে আছে ওই সংখ্যাটা। তাহলে এখানে নাই কার কার উপরে বলেন? 2-এর উপরে আর 1-এর উপরে। এই জন্য এখানে মাইনাস করব, 2 আর 1 মাইনাস করে দিলাম।
তো দুইটা পার্ট বললাম, যে সম্পূর্ণ সংখ্যা লিখে নিব, লিখে নেওয়ার পরে মাইনাস করব। কি মাইনাস করব? যার উপরে পৌনঃপুনিক নাই সেগুলো মাইনাস করব। ব্যাস, আমার লবের কাজ শেষ। এবারে আমরা করব কার কাজ? হরের কাজ। মনে রাখবো, এই হরের কাজ যখন করতে আসব, দশমিকের ডান সাইডে শুধু কাজ করব। দশমিকের ডান সাইড মানে ভগ্নাংশ অংশে কাজ করব, পূর্ণ সংখ্যায় কাজ করব না। ঠিক আছে, পূর্ণ সংখ্যায় কাজ করব না, কাজ করব কোথায়? ডান সাইডে। ওকে, এবার দেখেন আপনি গণনা করেন, এখানে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টা আছে? পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টা? একটা, দুইটা, নাকি তিনটা আছে? এখন বলবেন স্যার দুইটা পৌনঃপুনিক আছে। না, দুইটা পৌনঃপুনিক দেখা যাচ্ছে, বাট তার মাঝেও তো একটা সংখ্যা আছে। এই জন্য পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আছে তিনটা, তাই এখানে আমরা তিনটা নয় লিখব। যতগুলা পৌনঃপুনিক থাকবে ততগুলা নয় লিখব, যতগুলি পৌনঃপুনিক থাকবে ততগুলি নয় লিখব। আর পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা? এখন কেউ কেউ বলবেন স্যার তিনটা, একটা, দুইটা, তিনটা। এটা তো বলা যাবে না। হরে এই পূর্ণ সংখ্যার বাম দিকে মানে দশমিক সংখ্যার বাম দিকে আসা যাবে না, হরে শুধু এই দশমিক সংখ্যার মধ্যে থাকতে হবে। এখন এখানে আমার হচ্ছে যে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা আছে? পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে শুধুমাত্র একটা, 1। তিন কি পৌনঃপুনিক ছাড়া আছে? তিন পৌনঃপুনিক ছাড়া কিন্তু না, ওটা পৌনঃপুনিক সহ আছে। তাহলে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা একটা, তাই একটা শূন্য। অর্থাৎ খুব সিম্পল ভাবে যদি বলি, পৌনঃপুনিক যতগুলোর উপর থাকবে ততগুলা নয় হবে, আর যতগুলার উপরে পৌনঃপুনিক থাকবে না ততগুলা শূন্য হবে। ওকে, ব্যাস, আমার কিন্তু কাজ শেষ। এবার বিয়োগ করে আসি। এখানে হবে 1, এখানে হবে 1, 5, 1, 2 ভাগ 9990। দেখেন তো আমার লব আর হর আকার হয়েছে কিনা। আমার ছিল এটা আবৃত দশমিক ভগ্নাংশ, আমি করলাম এটাকে সাধারণ ভগ্নাংশ। ওকে, এটা পরীক্ষায় আসে কিন্তু, এই জন্য শিখালাম, ভালো করে মনোযোগ দিবেন। আমরা আরেকটা উদাহরণ দেখি। হ্যাঁ, এরকম মনে করেন আপনার কাছে একটা সংখ্যা আছে। কেমন সংখ্যা স্যার? মনে করেন যে আছে এখানে 0.43। হ্যাঁ, এবার ছোট্ট একটা সংখ্যা নিলাম 0.43। এই সংখ্যাকে এবার আমরা কি করব? সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে কি হবে বলেন? প্রথমে আমরা টান দিয়ে দিলাম, যা থাকবে তাই লিখে নিব। কি আছে? 43 আছে, 43 লিখে নিলাম। এবার মাইনাস করব। কাকে মাইনাস করব? যার উপর পৌনঃপুনিক নাই সেটা মাইনাস করব। মাইনাস করে দিলাম 4। ব্যাস, লবের কাজ শেষ। এবার হরের কাজ। হরের কাজ দশমিকের ডান সাইডে এরকম। তাহলে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টা আছে এখানে বলেন? একটা, মানে একটা নয় হবে। আর পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা আছে দশমিকের পরে? একটাই আছে, তো মানে একটা শূন্য হবে। তো 43 - 4 মানে কত? 39/90। এখন এটা কাটাকাটি করা যায় কিন্তু, হ্যাঁ, 3 দিয়ে কাটা যায়। 3 দিয়ে কাটলে হবে 13, 3 দিয়ে কাটলে হয় 90। তাহলে কত হবে? 30, দুঃখিত, 13/30। এই যে এটা হচ্ছে আমাদের সামান্য ভগ্নাংশ। তো ছিল আমাদের পৌনঃপুনিক যুক্ত বা আবৃত দশমিক ভগ্নাংশ, আমরা এটাকে করলাম কি? সাধারণ ভগ্নাংশ। তাহলে আবৃত দশমিক সংখ্যা থেকে আমরা এখন সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে পারবো। দেখেন তো, আমি একটা বড়টাও দেখাইছি, একটা ছোটটাও দেখাইছি। হ্যাঁ, এরকম আরো ভাবে অনেক অঙ্ক থাকতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের এই অংশটুকু। তো আমরা যতটুকু দেখাইলাম আপনাদের মাঝে, আশা করি বুঝতে পেরেছেন। এই যে একজন হ্যান্ড রাইজ করে আছেন, হ্যাঁ, এমডি আলামিন ভাই বলেন। আর রিয়েলমি RMX 3830, বলুন, আনমিউট করে কথা বলুন। স্যার আর এক থেকে দুইটা উদাহরণ লিখতে একটু ভালো হতো স্যার আমার জন্য। ভাই আপনারা এখন প্র্যাকটিস করবেন, আমার যা বলার আমি বলে দিয়েছি, বুঝছেন? আমাদের আরো টপিকস তো রয়েছে ভাই, আরো টপিকস আলোচনা করতে হবে। জি স্যার, জি স্যার, ঠিক একটা আছে। একটা বিষয় নিয়ে এত উদাহরণ দিলে অন্য টপিক তো শেষ করতে পারবো না। ঠিক জি আছে, স্যার, ঠিক আছে। রাগ করবেন না। ওকে, জি স্যার, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। রিয়েলমি RMX 3830, আপনি আনমিউট করে কথা বলবেন। নাম লেখেন না কেন আপনারা? নাম লিখবেন, যারা নাম লেখেন নাই। BB190118, নাম লেখেন নাই কেন? নাম লিখবেন। নাম ছাড়া ডাকতে কেমন লাগে বলেন? দ্রুত কথা বলবেন। মুক্তা কথা বলবেন। স্যার জি বলুন। স্যার এই যে আমরা যেগুলো করছি এগুলো তো জব ডাইজেস্ট বইয়ে পেয়ে যাব তাই না? বিদ্যাবাড়ির জব ডাইজেস্টের বইটা। তা তো বলতে পারছি না আমি, আমার লেকচার শিটে পাবেন। আচ্ছা ঠিক রাজেশ আছে। বইতে পাবেন কিনা বলতে পারছি না, বা লেকচার শিটে পাবেন। ঠিক আছে, আমরা আচ্ছা আপনাদের পড়াই লেকচার শিট থেকে।
ডাইজেস্ট বই দেখে পড়াই না। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হ্যাপি ডে। জি স্যার, এই যে এখানে আবৃত দশমিক থেকে যে সাধারণ ভগ্নাংশ করা হলো, যে 9 যে বসালাম, সবসময় কি 9 বসবে? যতগুলা পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 বসবে, বলেই তো দিলাম। হুম, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। জান্নাতুল বাকিয়া শিমু। স্যার আমাদের কয়েকটা এক্সারসাইজ দিলে ভালো হতো না? আবার সবাই বলেন ম্যাডাম। মিলাতাম আর কি। এই হ্যাঁ স্যার, বলতেছে যে এই যে আবৃত দশমিক সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশ করার যে প্রসেসটা শিখালেন, সেটা থেকে আমাদের কয়েকটা এক্সারসাইজ করতে দিলে ভালো হতো না? মানে অবশ্যই আমরা ভালো সবাই হতো, মানে সবারটা দেখতে না। অবশ্যই ভালো হতো হ্যাঁ ম্যাডাম, মানে আমাদের কিন্তু আপনাদের বুঝতে একটু ক্লাসে আজকে সুবিধা অনেক হতো। টাইম নষ্ট হয়েছে। শুরুতে একবার নষ্ট হয়েছে, মাঝখানে একবার নষ্ট হয়েছে, আমাদের হাতে জি সময়টা স্যার। কিন্তু কম, হ্যাঁ, এই জন্য দিলাম না। ঠিক আছে, থ্যাংক ইউ তৃতীয় স্যার। আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম এই যে আসসালাম। মাইনাস করার পর যে উত্তরটা বের হয় এটা কি সবসময় কাটাকাটি করা যাবে? সব কাটাকাটি করা গেলে কাটাকাটি করব, না গেলে না করবো, ওটা হচ্ছে এরকম। ঠিক আছে, ওকে স্যার। এখানে কাটাকাটি করা যাচ্ছে তাই কাটাকাটি করেছি, অনেক সময় কাটাকাটি করা নাও যেতে পারে। আচ্ছা, যেমন আপনাদের একটা উদাহরণ দিই, হ্যাঁ, আপনারা যেহেতু অনেকে বললেন, তো এই উদাহরণটা আপনারা এবার প্র্যাকটিস করেন দেখি। 1.23, এটার উপরে আছে পৌনঃপুনিক, কি হবে এটা সমান বলেন দেখি, সবাই একটু প্র্যাকটিস করেন, বলেন কি হবে। আর আমরা কথা বলে আসি, মোবারক হোসেন ভাই, হ্যাঁ, আনমিউট করে কথা বলতে পারবেন, মোবারক হোসেন ভাই। তারপরে স্যার এই খুব ভালো লাগলো আর কি ক্লাসটা। আমি আগে এই বিষয়টা বুঝতাম না, এখন আমি এই ক্লিয়ার হইলাম আর কি। খুব ভালো লাগলো আর কি আমার। আচ্ছা, থ্যাংক ইউ, এবার প্র্যাকটিস করেন, এটা বলেন আমার কি হবে। সবচেয়ে বেশি সমস্যা ছিল আগে। হ্যাঁ, এখন আপনার অঙ্ক করাতে আমি একদম ক্লিয়ার হয়েছি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তিশা সাহা, আনমিউট করে কথা বলবেন, তিশা সাহা। সবাই কমেন্ট করবেন, হ্যাঁ, আপনারা এখন কমেন্ট করতে আদাব পারবেন। স্যার। আমি একটা নোট মিস করে গিয়েছি স্যার। আপনি হয়তো একটা গুণনীয়ক বলেছিলেন, ওটা কি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার গুণনীয়ক ছিল নাকি সাধারণ সংখ্যার গুণনীয়ক? আমি তো এরকম কোনো কিছু বলি নাই মনে হয়, 1 থেকে 100 100 মতো সংখ্যাগুলো গুণনীয়ক, যোগফল ওই বলেছি। যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি বলেছিলেন আমি 1060, আবার সবগুলোই 1 বলেছিলাম, থেকে 100 পর্যন্ত 1060। সকল সংখ্যার সমষ্টি বলেছেন 5050। আরেকটা কি ছিল 1 থেকে 100 পর্যন্ত? গড়, মৌলিক সংখ্যার গড়, মৌলিক সংখ্যার গড় বলেছি, ওইটা কত ছিল স্যার? 42.4। ওকে, যাই হোক, থ্যাংক ইউ অনেকে স্যার। কমেন্ট করেছেন, থ্যাংক ইউ, কিন্তু অনেকের ভুলও হয়েছে, হ্যাঁ, তো যারা ভুল করেছেন, তো আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই। ওকে, অনেকেই কমেন্ট করেছেন, দেখেন কেউ লিখেছেন 121/9, কেউ 11/9, কেউ 7/30। হায় হায়, এই কি শিখাইলাম, উল্টোপাল্টা কেন, সবার তো একই অ্যান্সার হওয়া দরকার, তাই না? আপনারাও সবাই সবার কমেন্ট দেখতে পাচ্ছেন, তো আমরা একটু দেখে আসি কি হবে অ্যান্সারটা। ওকে, আচ্ছা, একটু কথা বলি, মানে কেউ রাগ করিয়েন না, আমি সবার হ্যান্ড ডাউন করে দিলাম, হ্যাঁ। তো আচ্ছা, এটা বুঝি নাই এমন কেউ আছেন যে স্যার বুঝতে পারছি না কিভাবে কি হচ্ছে, সব মাথার উপর দিয়ে হেলিকপ্টার হয়ে চলে যাচ্ছে, এমন কেউ আছেন? তারা হ্যান্ড রাইজ করেন। হুম, আরে বাহ, অনেকজন আছেন দেখি, হ্যাঁ, যারা বুঝি নাই, হ্যাঁ, তারা হ্যান্ড রাইজ করেন। আমি কমেন্ট করতে বলি নাই, আমি বলছি হ্যান্ড রাইজ করবেন, যারা বুঝেন নাই, হ্যাঁ, তারা হ্যান্ড রাইজ করেন। ওকে, যারা হ্যান্ড রাইজ করেছেন আপনাদের সবাইকে আমি আনমিউট করেছি, আপনারা আনমিউট করেন দেখি, আনমিউট করে কথা বলবেন। আমি বেশ কয়েকজনকে নিয়েছি, হ্যাঁ, মোটামুটি 8 জনকে আনমিউট করেছি, তো আপনারা 8 জন কথা বলতে পারেন, যাদেরকে আনমিউট করা হয়েছে, আপনারা নোটিফিকেশন পেয়ে গেছেন, আপনারা আনমিউট করে কথা বলেন। স্যার 9 এর পরে যে জিরোটা হয় সেটা যদি একটু বলতেন আবার। 9-এর পরে 0টা হয়, সেটা যদি বলতাম, এই যে এখানে বলেন, এখানে কি হবে, এখান থেকে আসেন, হ্যাঁ, স্যার লাস্ট। এটাই দেখেন, একটু আবার বুঝতে দিলে ভালো হইতো। আমরা দশমিক মানে আবৃত দশমিক সংখ্যা থেকে কি করব, আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, হ্যাঁ। তো তার জন্য কি করব বলেন, জি, এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা লিখে নিব, তাহলে কি কি লিখে নিব বলেন? 1 2 ওয়ান 3। টু থ্রি লিখে নিব। লিখে নেওয়ার 1 পরের 2 কাজটা কি ছিল? 3 মাইনাস মাইনাস কি মাইনাস হবে? 2 শুধু 2 হবে মাইনাস মাইনাস? 2 শুধু 2 হবে? জি কেন, কি বলেছিলাম আমি, বলেন? না স্যার, এটি -3।
আমি আপনাদের আনমিউট করেছি, হ্যাঁ? আপনারা কিন্তু সবাই আনমিউট করেন নাই। যাদেরকে আনমিউট করেছি আমি বেশ কয়েকজনকে আনমিউট করেছি, হ্যাঁ? আপনারা আনমিউট করে স্যার কথা বলতে পারেন। -2 হইবে। না, এটা আপনি ধরতে পারেন নাই। যে সমস্ত সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই সেগুলো মাইনাস হবে। তো 1 এর উপর পৌনঃপুনিক আছে, জি না। তাহলে 1 আর 2 মাইনাস হবে। যে সমস্ত সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই সেগুলো মাইনাস হবে, ঠিক আছে? তো 123 থেকে আমরা 12 মাইনাস করলাম। ব্যাপারটা বোঝা গেছে? কি মাইনাস করব, কেন মাইনাস করব? এবার আমরা লবের কাজ শেষ, এবার কি করব? হরের কাজ করব। হরের কাজটা হবে কোথায় বলেন? হরের কাজটা হবে শুধুমাত্র দশমিকের ডান সাইডে, এই অংশে। এদিকে তাকাবো না, দশমিকের পূর্বে তাকাবো না, এদিকে তাকাবো শুধু। এটা মনে করেন 9। এখানে বলেন পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টা আছে? দুইটা। দুইটা আছে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা? দুইটা? একটা। একটা আছে, তাই একটা হবে 9। স্যার এটারে, স্যার আমার একটা কোশ্চেন আছে, এটারে আমরা কেন 9 ধরবো কেন? এটা তো আমরা ধরেন 8 ধরতে পারি, 7 ধরতে পারি, এটা 9 কেন হবে? আচ্ছা, থাকলে 9 থাকবে, হ্যাঁ, সিম্পল কথা। পৌনঃপুনিক থাকলে 9 থাকবে, 8 থাকবে না। আমি এটাকে কেন 1 বলবো, এখানে কেন 2 বললাম না বলেন? তো এই 9 থাকবে। এটাকে কেন আমরা 1 বলি, এটাকে কেন 2 বলি না বলেন? মানে আমরা 2 কেন বলবো এটা? ব্যাপারটা হচ্ছে পৌনঃপুনিক থাকলে 9 আসবে, পৌনঃপুনিকের সঙ্গে 9 এর সম্পর্ক, বুঝছেন ভাই? যার কারণে পৌনঃপুনিক থাকলে 8 আসবে না, 9ই আসবে, বুঝছেন? জি স্যার। এখন আসেন, এখানে পৌনঃপুনিক থাকলে 9 আসবে, আর পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা আছে এখানে? দুইটা। দুইটা আছে। দশমিকের পরে দুইটা পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে। আমি বলেছি দশমিকের পরের অংশে শুধু নিব। এখানে হরের কাজ করার সময় দশমিকের আগের অংশ নিব না, পরের অংশ নিব আমরা। তাহলে কয়টা আছে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা? পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আছে একটা, পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা আছে? একটা আছে। তাহলে একটা হবে 0। এই হচ্ছে ব্যাপার। দেখেন তো এবার বোঝা গেছে কিনা? কি বোঝা গিয়েছে এবার? এই হচ্ছে বিষয়। এখন আপনি কি করবেন? বিয়োগ করেন। তো বিয়োগ করলে কথা হবে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকবে, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকবে, আর থাকবে 1। 111 ভাগ হচ্ছে 90, এটা অ্যান্সার। কিন্তু দেখেন এটা কাটাকাটি করা যায়। কি দ্বারা কাটাকাটি করা যায়? 3 দ্বারা কাটাকাটি করা যায়। তো 3 দ্বারা কাটলে কি হবে? এই 3 দ্বারা কাটলে হবে কত? 3 3 9, 10 11, 2 1, 3 7 21, ভাগ 3 দ্বারা কাটলে হবে 30। তাহলে হবে অ্যান্সারটা 37 ভাগ 30 আসলো। তো অ্যান্সারটা আমাদের 37 ভাগ 30, হ্যাঁ, রাইট অ্যান্সার যেটা হবে। এটা যারা লিখেছেন তাদেরটাও হয়েছে, হ্যাঁ, এটা যারা লিখেছেন তাদেরটাও হয়েছে। এখন এটা যারা লিখেছেন তাদেরটাও হয়েছে। এটা হচ্ছে পারফেক্ট, হ্যাঁ, এটা হচ্ছে পারফেক্ট। ওই থাকে না, এটা হচ্ছে, এটাও অনেকে লিখেছেন, মনে করেন এটা হচ্ছে গুড, হ্যাঁ, আর এটা হচ্ছে মনে করেন বেটার, হ্যাঁ, আর এটা মনে করেন হচ্ছে বেস্ট। ওকে, তিনটাই রাইট। এটাও অনেকে কেউ কেউ এটাও কমেন্ট করেছেন, এটা কমেন্ট করলেও হবে, এটা কমেন্ট করলেও হবে, এটা কমেন্ট করলেও হয়েছে। কিন্তু দিন শেষে সর্বশেষ যে অংশটুকুতে আসতে হয় সেটা আপনাদেরকে লিখতে হয়, ঠিক আছে? ওকে, তো এরপরেও যদি আপনাদের এই অংশটুকু থেকে প্রবলেম থেকে থাকে আপনারা আবার হচ্ছে রেকর্ডটা দেখে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ক্লিয়ার হয়েছেন? একটু কমেন্টে লিখে দিবেন, হ্যাঁ, ক্লিয়ার হলে। ওকে, এরপরেও প্রবলেম থাকলে, এখন সবার প্রবলেম তো পার্সন টু পার্সন আসলে সমাধান করা পসিবল নয়, তো প্রবলেম থাকবেই কম বেশি। আপনারা রেকর্ডটা দেখে নেবেন, ঠিক আছে? তো আমরা কিন্তু ক্লাসের শেষের দিকে চলে এসেছি, আর একটু হালকা অংশ আছে, এগুলো একটু লিখে রাখি, সবাই একটু দ্রুত লিখে ফেলি, হ্যাঁ, আমরা একটু নোট করি। নতুন পৃষ্ঠায় লিখবো এখানে, হ্যাঁ, এক পাশে লিখি মূলদ সংখ্যা, আরেক পাশে লিখি অমূলদ সংখ্যা। সবাই দ্রুত নোট করি, হ্যাঁ, খুব দ্রুত, ফাস্ট। এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা লিখি অমূলদ সংখ্যা। নাম্বার 1 লেখেন, প্রথম অংশটুকু লেখেন, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। খুব দ্রুত লিখবো। সকল পূর্ণ সংখ্যা কি সংখ্যা? মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো স্যার? 0 পূর্ণ সংখ্যা, +-1, +-2, ডট 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 ডট, মানে এই সবগুলো সংখ্যা হবে কি সংখ্যা? মূলদ সংখ্যা। নাম্বার 2 এ লিখি, কি লিখবো স্যার? সসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা। সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা হবে আমাদের মূলদ সংখ্যা। সসীম দশমিক সংখ্যা কি হবে? মূলদ। স্যার সসীম দশমিক সংখ্যা কোনগুলো? 1.1234 মূলদ সংখ্যা, এরপরে 0.56 মূলদ সংখ্যা। সসীম দশমিক সংখ্যা হইলেই সেটা হবে মূলদ সংখ্যা। নাম্বার 3 লেখেন, হ্যাঁ, অসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা,
অসীম দশমিক সংখ্যা কিন্তু অসীম দশমিক সংখ্যা কিন্তু পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়। অসীম দশমিক সংখ্যা কিন্তু পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়। অসীম দশমিক সংখ্যা কিন্তু পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়, সেটি কি হবে? সেটি হবে মূলদ। অসীম দশমিক সংখ্যা কিন্তু পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়, সেটা কি হবে? সেটা হবে মূলদ সংখ্যা। যেমন কি? যেমন 2.311111 ডট 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 ডট, এটা কি ধরনের সংখ্যা? এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এখন এই অসীম দশমিক সংখ্যাকে আমরা কি লিখতে পারি? 2.31। এই ওয়ানটা বারবার রিপিট হয়েছে, তার মানে ওয়ানের উপরে দিলাম পৌনঃপুনিক। দেখুন, অসীম দশমিক সংখ্যা কিন্তু পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারছি, সুতরাং এটা কি হবে? এটা হবে মূলদ। এই 3 নাম্বারকে একটু ভিন্নভাবে আমরা লিখতে পারি এরকম, যে লেখেন যে আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা কি হবে? মূলদ হবে। এটাই হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, মূলদ হবে। আবার এটাকে একটু ভিন্নভাবে লিখতে পারি কি স্যার? পৌনঃপুনিক যুক্ত সংখ্যা। লেখেন সকল পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হবে মূলদ সংখ্যা। পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কি হবে? মূলদ। নাম্বার 3 কিন্তু লিখছি, বাট 3 নাম্বারকে ভিন্নভাবে আমরা লিখতে পারি এখানে। ব্যাস, ওকে। এবারে আসেন অমূলদ সংখ্যায় লিখি। কি বলবো অমূলদ সংখ্যায়? প্রথমেই লিখবো যেটা কি অসীম, নাম্বার 1 প্রথমেই, হ্যাঁ, অসীম অনাবৃত দশমিক সংখ্যা। অসীম অনাবৃত দশমিক সংখ্যা, অসীম অনাবৃত দশমিক সংখ্যা হবে অমূলদ সংখ্যা। অসীম অনাবৃত দশমিক সংখ্যা হবে অমূলদ সংখ্যা। স্যার উদাহরণটা কেমন? এই যে 2.35421 ডট 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 ডট। দেখুন এখানে কার পরে কি আসবে এটা কিন্তু কি না, সিরিয়ালি নাই, হ্যাঁ, এই জন্য এটা কি হবে? অনাবৃত হবে। আর অনাবৃত হইলে কি হবে? অমূলদ হবে। এরকম মনে করেন 5.732101 ডট 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 ডট, এগুলো কি হবে? অসীম অনাবৃত দশমিক সংখ্যা। ওকে, আর অসীম অনাবৃত দশমিক সংখ্যা মানেই হবে অমূলদ সংখ্যা। নাম্বার 2 লেখেন যে সকল মৌলিক সংখ্যার বা যে কোনো মৌলিক সংখ্যার, লেখেন, হ্যাঁ, যে কোনো মৌলিক সংখ্যার, যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল, যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল বা ঘনমূল কি হবে? যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল বা ঘনমূল হবে অমূলদ সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো স্যার? 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7, 11, 13, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আপনাদের প্রশ্ন বলা হলো 2, 3, 5, 7, 11, 13 এগুলো কি ধরনের সংখ্যা? এগুলো কিন্তু আমাদের মূলদ সংখ্যা। হ্যাঁ, সবগুলো পূর্ণ সংখ্যা না, সবগুলো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু যদি এই মৌলিক সংখ্যাগুলোর ওপরে আমি এটা বর্গমূল দিলাম, এটা হচ্ছে বর্গমূল, আর এই যে এইটা হচ্ছে ঘনমূল, এই জন্য বলছে বর্গমূল বা ঘনমূল। যাই করি না কেন, বর্গমূল করলেও সেটা অমূলদ, ঘনমূল করলেও সেটা অমূলদ। তাহলে বর্গমূল √2 অমূলদ, কিউব √2 অমূলদ, √3 অমূলদ, √5 অমূলদ, √7 অমূলদ, √11 অমূলদ, √13 অমূলদ। শুধু রুট দিলে অমূলদ হবে তা নয়, আমি যদি কিউব √3 করি এটাও অমূলদ হবে, কিউব √5 করি এটাও অমূলদ হবে। মানে বর্গমূল করি বা ঘনমূল করি সেটা কি হবে? অমূলদ হবে। আপনারা একটু খেয়াল করে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, ক্লাস 9-10 যখন পড়েন তখন প্রমাণ করছিলেন, প্রমাণ করো যে √2 অমূলদ সংখ্যা, মনে আছে? দেখেন প্রথম অধ্যায় পড়েছেন কিন্তু। কেন? ওই যে 2 হচ্ছে মূলদ সংখ্যা, না 2 কিন্তু মৌলিক সংখ্যা, খেয়াল করেন, হ্যাঁ, 2 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। ওই মৌলিক সংখ্যার বর্গমূল বা ঘনমূল যাই করি না কেন সেটা কি হবে? অমূলদ হবে। এখন পরীক্ষা দিতে গেছেন, পরীক্ষার হলে হঠাৎ করে আপনাকে প্রশ্ন করছে যে 97 রুট, এটা কি হবে? মূলদ নাকি অমূলদ? দেখেন আটকে যাবে, আপনি না জানলে আটকে যাবেন না। ওটা কি হবে বলেন? 97 মৌলিক সংখ্যা, আপনার মৌলিক সংখ্যার উপরে বর্গমূল কি হবে? ওটা হবে অমূলদ সংখ্যা। বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, থিম অনুযায়ী আসতে হবে। আচ্ছা 2 নাম্বার হয়ে গেল, এবার 3 নাম্বারে আসেন। নাম্বার 3 লিখি, হ্যাঁ, পাই, ই, লেখেন সর্বদাই অমূলদ। পাই এবং ই সর্বদাই কি হবে? অমূলদ হবে। অর্থাৎ অলওয়েজ পাই মানে কি? পাই মানেই হচ্ছে অমূলদ, আর ই মানে কি? ই মানেই হচ্ছে অমূলদ। পাই মানেই অমূলদ, ই মানেই অমূলদ। ক্লিয়ার? পাই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ই কি সংখ্যা? ই অমূলদ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা নাম্বার 4, সরি নাম্বার 3, দুই দিকে তিনটা হয়েছে না? ওকে, দুই দিকে তিনটা হয়েছে। এবার লাস্ট, হ্যাঁ, লাস্ট অংশটুকু লিখবো, 4 নাম্বার লিখবো এখানে। লেখেন যে সকল সংখ্যাকে
যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করলে, যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করলে, যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, পূর্ণ সংখ্যা পাওয়া যায়, যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেটি কি হবে? সেটি হবে মূলদ। যে কোনো সংখ্যা, বুঝছেন? যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যাকে আপনি যদি বর্গমূল বা ঘনমূল করেন, বর্গমূল বা ঘনমূল করে যদি আপনি পূর্ণ সংখ্যা পান, সেটা হবে মূলদ সংখ্যা। আর পাশে লিখবেন 4 নাম্বার, একই প্রশ্ন একই কথা লিখবেন, যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, হ্যাঁ, পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, সেটা কি হবে? সেটা হবে অমূলদ। অমূলদ। যে কোনো সংখ্যাকে যদি বর্গমূল করি, বর্গমূল করে যদি পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেটা হবে মূলদ। আর পূর্ণ সংখ্যা পাওয়া না গেলে সেটা কি হবে? অমূলদ হবে। পূর্ণ সংখ্যা পাওয়া গেলে হবে মূলদ, আর পূর্ণ সংখ্যা পাওয়া না গেলে হবে অমূলদ সংখ্যা। এখন এইটার উদাহরণ লাগবে আমাদের, হ্যাঁ। আমি এই উদাহরণটা শুরুতে একটু খেয়াল করে দেখেন, এই উদাহরণগুলো লেখার পূর্বে, হ্যাঁ, এই উদাহরণগুলো লেখার পূর্বে সবাইকে রিকোয়েস্ট করব, আপাতত কেউ খাতা কলম আর ধরেই থাকবো না, হ্যাঁ, খাতা কলম রেখে দেন, জাস্ট আমার কথাগুলো শুনে যাবেন, ওকে? একদম খাতা কলম রেখে দেন, কোনো কিছু লিখে নিতে হবে না, যা লেখা দিয়েছি লিখে দিয়েছি, ওকে? এবার আমরা একটু লেখার চেষ্টা করি। এখানে আমি লিখবো না, কেউ জাস্ট দেখে যাব সবাই, হ্যাঁ। তো সংখ্যা আমি 10টা সংখ্যা নিচ্ছি, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা আমি এখানে লিখেছি। এই 10টি সংখ্যার মধ্যে আমি দেখব আপনাদের প্রথম প্রশ্ন, একটু খেয়াল করে দেখেন, আমরা কমেন্ট করার চেষ্টা করবো, এবার কমেন্ট আমি নিব, হ্যাঁ। মূলদ যখনই হবে আমরা এটাকে এম লিখবো, হ্যাঁ, এম মানে বুঝবো কি? মূলদ। আর ও লিখবো, ও মানে বুঝবো কি? সেটা অমূলদ, ঠিক আছে? এম আর ও। তা আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এই 10টি সংখ্যায় কি সংখ্যা? মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? প্রথম প্রশ্ন, আপনারা কমেন্ট করবেন শুধু, হ্যাঁ, এম বা ও। এই 10টি সংখ্যাই হচ্ছে আমাদের মূলদ। সবগুলোই কি সংখ্যা বলেন এখানে? মূলদ। কেন? সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। আর আমরা আগেই বলেছি যে সমস্ত পূর্ণ সংখ্যাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, সবগুলোই হচ্ছে মূলদ, ওকে? এবারে আসেন পরবর্তী স্টেপ। আচ্ছা, কমেন্ট করে অফ করে দেন, হ্যাঁ। এবার আসেন পরবর্তী। এবার বলা হচ্ছে, এই যে আমি 1কে রুট করলাম, হ্যাঁ, √1 কি ধরনের সংখ্যা? এটা কি মূলদ সংখ্যা নাকি এটা অমূলদ সংখ্যা? √1, হ্যাঁ, এটা কি মূলদ নাকি এটা অমূলদ? তো অনেকে কমেন্ট করছেন, কমেন্টগুলো পড়ে নামগুলো বলবো, এটা আসলে হচ্ছে না, এটা পসিবল না। আপনারা বুঝতেই পারছেন পসিবল, দেখেন যেভাবে কমেন্ট আসছে, পসিবল না। তবে মূল কনসেপ্টটা বলি, আমাদের ক্লাস একদম শেষের দিকে, মানে 7টার মধ্যে আমাকে ক্লাস শেষ করতে হবে, হ্যাঁ। তো আমি শেষ করে দিব, তবে তার পূর্বে এই বিষয়টা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। 1কে রুট করলে কি হয়? খেয়াল করি, 1কে রুট করলে কি হয়, কত পাওয়া যায়? 1কে রুট করলে কিন্তু আপনি 1 পাবেন, তাই না? বলেন, 1কে রুট করলে 1 পাবেন, পূর্ণ সংখ্যা পাচ্ছেন আপনি। এই যে আগেই বলেছি, হ্যাঁ, যে এখানে 4 নাম্বার যে কনসেপ্টটা লিখে দিয়েছি, যে যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেটা কি? মূলদ। আপনি বর্গমূল করে পূর্ণ সংখ্যা পাইছেন না? পূর্ণ সংখ্যা পাইছেন যেহেতু, সুতরাং এটা কি হবে? এটা হবে আমাদের মূলদ সংখ্যা, ওকে? ওকে, বর্গমূল পেয়েছেন তাই মূলদ, মানে পূর্ণ সংখ্যা পাইছেন তাই মূলদ। এবার দেখেন তো, √2, এটাকে কি বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবেন? হ্যাঁ, পাবেন? এটা কখনোই পাবেন না, সুতরাং এটা কি হবে? অমূলদ হবে। আর তবুও 2 নম্বরে লিখে দিয়েছিলাম যে সকল মৌলিক সংখ্যার বর্গমূল বা ঘনমূল কি হবে? অমূলদ। এটা, তবে এটা বলে রাখি, এই √2 এর মানটা মুখস্থ রাখবো আমরা। √2 এর মানটা কি হবে? 1.4142 ডট 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 ডট, এটা মুখস্থ রাখবো সবাই, হ্যাঁ। √3 কি হবে বলেন? এটাকে বর্গমূল করলে কি পূর্ণ সংখ্যা পাবো? পাবো না পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা না পাইলে চোখ বন্ধ করব, বন্ধ করে ও লিখে দিব, যেটা হচ্ছে অমূলদ সংখ্যা, হ্যাঁ। √3 এর মানটাও আমরা মুখস্থ রাখবো। √2 এর মান কি? 1.7320, এটা মুখস্থ রাখবো, ঠিক আছে? ডট 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 ডট। এবার বলেন 4কে রুট করলে কি হবে? আপনি একটু মনে ভাবেন, 4কে রুট করলে কত হয়? 1 হয়, 2 হয়, 3 হয়, না কত হয়? 4কে রুট করলে আমাদের 2 হয়, পূর্ণ সংখ্যা হচ্ছে, পূর্ণ সংখ্যা হইলে সেটা কি হবে? মূলদ, ওকে? এবার আসেন 5, বলেন দেখি কি হবে, এটা মূলদ নাকি অমূলদ? 5কে বর্গমূল, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার বর্গমূল মানে চোখ বন্ধ করে কি হবে? অমূলদ সংখ্যা, এটা তো হবে না, অমূলদ এটা, ঠিক আছে? এবার আসেন √6,
এখানে অনেকে কনফিউজ হয়ে যাব আমরা, হ্যাঁ, অনেকে ভুল করতে পারি এটা কি মূলদ হবে নাকি অমূলদ। বাট সিম্পল একটা কনসেপ্ট আপনাদেরকে বলেছিলাম যে যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটা মূলদ, আর পূর্ণ সংখ্যা পাওয়া না গেলেই হবে অমূলদ। তো যারা এইটাকে মূলদ বলতেছেন আগে ভাবেন পূর্ণ সংখ্যা পাচ্ছেন আপনি? 1 পাবেন, 2 পাবেন, 3 পাবেন, না 4 পাবেন? কত পাবেন? পূর্ণ সংখ্যা পাবেন আপনি? পূর্ণ সংখ্যা তো পাবেন না। পূর্ণ সংখ্যা পাবেন না বিধায় এটা কি হবে? বিধায় এটা হবে অমূলদ সংখ্যা। ওকে, আমি ভেঙে দিচ্ছি। দেখেন এই 6 মানে কি 3 গুণন 2, 3 গুণন 6, তার মানে কি পাচ্ছেন √3 গুণন √2। এটা কি সংখ্যা? অমূলদ। এটা কি সংখ্যা? অমূলদ। দুইটা অমূলদ সংখ্যা আপনি যোগ করেন, বিয়োগ করেন, গুণ করেন বা ভাগ করেন, যাই করেন না কেন সেটা কি হবে? অমূলদই হবে। ঠিক আছে, এবার √7 কি হবে বলেন? √7টা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, মৌলিক সংখ্যার বর্গমূল। এরপরে √8, √8 কি হবে? এটা অনেকে ভুল করতে পারেন যে স্যার √8 মনে হয় মূলদ সংখ্যা, তাই না? রুমন সরকার লিখেছেন হচ্ছে মূলদ। তো এটা কি মূলদ হবে? আসলে দেখেন তো আপনি কি পূর্ণ সংখ্যা পাবেন এখানে? খেয়াল করেন 8 কে রুট করলে পূর্ণ সংখ্যা পাবেন? কি পাবেন দেখেন, দেখে আসি। 4 গুণন 2, 4 দুগুণ 8। এই 4 কে রুট করলে 2 হয়, কিন্তু √2 থেকে যায়। এই যে এই 2টা হচ্ছে আপনার মূলদ, আর এই √2টা হচ্ছে অমূলদ। এখন একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন না কেন সেটা হবে অমূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো আসে না এখানে। আমি বলেছি কি পূর্ণ সংখ্যা আসলে হবে মূলদ, না আসলেই অমূলদ। এবার 9 কে রুট করলে কি হবে? এবার বলতে হবে স্যার এটা কিন্তু 3 হয়, সুতরাং এটা হবে আমাদের মূলদ। তাহলে √10 কি মূলদ হবে? √10 কিন্তু মূলদ হবে না, এটা হবে অমূলদ সংখ্যা। এখন আপনি একটু খেয়াল করে দেখেন তো, এটা একটু খেয়াল করে দেখেন, এটা আমি আপনাদেরকে লিখতে নিষেধ করেছি, এখন একটা স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে সবাই পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। তাহলে দেখেন এইটা কি আসলে আমরা বুঝতে পেরেছি কিনা যে আসলে কোনটা মূলদ হবে বা কোনটা অমূলদ হবে। হ্যাঁ, এরকম সংখ্যাগুলো, এটা আমাদের শেষ। আর আরেকটা কথা বলি, এটা পড়াচ্ছি না আপনাদেরকে, আমি জাস্ট লিখে দিচ্ছি, দ্রুত একটু লিখে নিব। হ্যাঁ সবাই, 1 থেকে 21 পর্যন্ত সংখ্যার বর্গ জানতে হবে। বর্গ, 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, এরকম ভাবে 21টি সংখ্যার বর্গ আপনারা নির্ণয় করবেন। ওকে, 21টি সংখ্যার বর্গ। হোমওয়ার্ক, 1 থেকে 10 এর ঘন আপনারা নির্ণয় করবেন। 1 এর ঘন 1, 2 এর ঘন কত হবে? 8, 3 এর ঘন কত হবে? 27। এটা ইংলিশে লিখলে সুবিধা হয়। তো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘন নির্ণয় করবেন। হ্যাঁ, 1 এর ঘন 1, 2 এর ঘন কত হবে? 8, 3 এর ঘন হবে 27, 4 এর ঘন হবে 64, 5 এর ঘন হবে 125, 6 এর ঘন হবে 216, 7 এর ঘন হবে 343, 8 এর ঘন হবে 512, 9 এর ঘন হবে 729, 10 এর ঘন হবে 1000। এই 1 থেকে 21টি সংখ্যার বর্গ আর 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘন আপনারা নির্ণয় করবেন। তাহলে আমাদের কাছে এটা সুবিধা হবে। সুবিধাটা কি বলেন? মনে করেন আমি কয়েকটা লিখে দিই। 1 স্কোয়ার হচ্ছে 1, 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার হচ্ছে 9, 4 স্কোয়ার কত হবে? 16 হবে, 5 স্কোয়ার হবে 25, 6 স্কোয়ার হবে 36, 7 স্কোয়ার কত? 49, 8 স্কোয়ার কত? 64, 9 স্কোয়ার কত হবে? 81 এবং 10 স্কোয়ার হবে 100। 11 স্কোয়ার হচ্ছে 121, 12 স্কোয়ার হবে 144, 13 স্কোয়ার কত হবে? 169, 14 স্কোয়ার হবে কত? 196, 15 স্কোয়ার হবে 225, 16 স্কোয়ার হবে 256, 17 স্কোয়ার হবে 289, 18 স্কোয়ার হবে কত? 324, 19 স্কোয়ার কত হবে? 361, 20 স্কোয়ার হবে 400 এবং সর্বশেষ 21 স্কোয়ার হবে 441। এখন এই যে সংখ্যাগুলো আমি লিখলাম এগুলো সংখ্যা হচ্ছে সবগুলো পূর্ণবর্গ সংখ্যা। দেখেন 1 কে রুট করলে 1 পাইছেন, মূলদ পাইছেন। 4 কে রুট করলে 2 পাইছেন, মূলদ। 9 কে রুট করলে 3 পাইছেন, এটাও মূলদ পাইছেন, তাই না? এখন 16 কে রুট করলে কি হবে? মূলদ হবে। পরীক্ষায় হঠাৎ করে প্রশ্ন দিয়ে দিবে আপনাকে যে √196 সমান কি সংখ্যা। আপনি এটা না জানলে কি হবে? ভুল করে বসবেন না, বলেন এটা মনে হয় অমূলদ হবে। তো এটা কি হবে? এটা হবে মূলদ সংখ্যা। পরীক্ষায় দিবে এরকম যে √8 এটা কি সংখ্যা? এটাকে ভাঙলে কি পাবো আমরা? 2 পাবো। এই যে এগুলো পাবো। হ্যাঁ সরি, 8 কে ভাঙলে 2 পাবো। এটা হচ্ছে মূলদ সংখ্যা। √27 কি হবে? √27টা কি? 3 হবে। কিন্তু আপনাকে যদি বলা হয় √27 এটা কি মূলদ হবে বলেন? এখানে কি 27 আছে? এটা কিন্তু মূলদ না, এটা কি হবে? এটা হবে অমূলদ সংখ্যা।
আবার হঠাৎ করে পরীক্ষা যদি দিয়ে দেয় যে কিউব রুট 343, এটা কি সংখ্যা, মূলদ নাকি অমূলদ? তাহলে এই দেখেন 343কে ঘনমূল করলে কত পাবেন, 7 পাবেন। এটা সমান হচ্ছে 7। এটা কি পূর্ণ সংখ্যা পাইছেন কিনা? পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে, বিধায় এটা কি হবে, বিধায় এটা হচ্ছে মূলদ সংখ্যা। সময়ের স্বল্পতার কারণে একটু তাড়াহুড়া করতে হয়েছে, হ্যাঁ। হয়তোবা এগুলোতে আরেকটু আমরা ধীরে সুস্থে আপনাদেরকে বলতে পারতাম, আর একটু হয়তো ক্লিয়ার হইতেন। তো সময়ের স্বল্পতা বললাম তো, একদম সময় শেষ মুহূর্তে, তার জন্য একটু দ্রুত করতে হয়েছিল, হ্যাঁ। তো কিছু মনে করবেন না, কারণ আমাদের টাইম প্রথমেই লস গিয়েছে আমাদের, হ্যাঁ। তো আপনারা ক্লাসগুলো যখন আসবে, তো টাইম লস আজকে একটু বেশি হয়েছে প্রথম ক্লাসে, ঠিক আছে। তো যার কারণেই এলোমেলো বা একটু দ্রুততা করতে হয়েছে, কেউ কিছু মনে করবেন না, হ্যাঁ। ওই যে বলেছিলাম শুরুর দিকে আমরা কথা বলবো শেষের দিকে, তো কথা বলার সময়টাও আমাদের এখানে নাই বললেই চলে। vivo V2344 ভাই, আপনি কথা বলবেন। রেকর্ড দেওয়া হয়েছে, হ্যাঁ রেকর্ড দেওয়া আছে, আপনারা দেখবেন, হ্যাঁ। ওকে, তো আজকে এই পর্যন্তই। আজকে আর কিছু বলবো না, আমাদের সময় শেষ, আমাদের ক্লাসের সময় এখানেই সমাপ্ত। হায়দার আলী ভাই কথা বলবেন। জি স্যার, বলতে চাচ্ছিলাম আমাদের ক্লাসটা একটু পরে হলে তো মনে হয় ভালো হতো আমাদের জন্য। এটা টাইমটা চেঞ্জ 8টা। হবে, সমস্যা নাই, হ্যাঁ টাইম চেঞ্জ হয়ে জি যাবে। স্যার। এলোমেলো থাকে মাঝে মাঝে, আমাদের টিচারদের টাইমের উপর তো ডিপেন্ড করে, ঠিক আছে। এই জন্য আর কি টাইমটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ স্যার, ক্লাসটা অনেক ভালো লাগলো। ওকে, ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম জি, ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম আপনার আজকের ক্লাস না স্যার, এই যে 2টা ক্লাস করছি আমাদের আরেকজন থেকে আরেক জুমে ট্রান্সফার করার জন্য সময় নষ্ট হচ্ছে। আর নামাজের বিরতি স্যার সবাইকে বলে দিলে হয় ভালো, যে 5 মিনিট আগে নামাজ পড়ে এসে জয়েন করলেই হয়। না হলে আমাদের ম্যাথের ক্লাস এমনি 2 ঘন্টাতে শেষ করা সম্ভব না। ম্যাথের ক্লাসে একটু সমস্যা হয়ে যায়, প্রথম ক্লাস তো। আচ্ছা, জি ইনশাল্লাহ। স্যার। vivo V2344 ভাই, আনমিউট করে কথা বলেন, আনমিউট করতে হবে, আনমিউট না করলে কথা বলতে পারবেন না। আনমিউট কথা বলেন, আনমিউট করবে, কথা বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমাদের ক্লাস শেষ। যাদের নামাজে চলে যাবেন জামাতে, তারা চলে যেতে পারেন, হ্যাঁ। আমরা আর এখানে আলোচনা করব না কোনো কিছু, বিদায় নিব এখন। জাস্ট 1 মিনিট থাকবো আমি, হ্যাঁ। আমাদের নেক্সট ক্লাস রয়েছে আবার 7টায়, বুঝছেন। তো আপনাদের ক্লাস লেট করে ছাড়লে ওই ক্লাসটা লেট হবে, বুঝছেন। তো আপনাদের এখানেই ছেড়ে দিতে হবে আমাকে, ওকে। যে ভাই আপনি আনমিউট করতে পারলেন না, তো আপনাকে তো আনমিউট করলাম, আপনি আনমিউট করতে পারছেন না। দেখেন জুমের নিচের দিকে বাম সাইডে একটা মাইকের মতো চিহ্ন আছে, হ্যাঁ। ভাই এই যে আরেকজন আনমিউট করেছেন ভাই, চিত্রজিৎ রয় ভাই, হ্যাঁ চিত্রজিৎ রয় ভাই। স্যার স্যার, আমি ক্লাসে দেখলাম যে আপনার যে পিডিএফ গুলো দেওয়া আছে, ওগুলো পিডিএফ এ কি আপনাদের লেকচার শিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো পিডিএফ এর মধ্যে কিন্তু লেখা। মিল খুঁজে পাচ্ছি না তো। কোনটা খুঁজে পাচ্ছেন না? মানে যে লেকচার শিট গুলো ওখানে দেওয়া আছে সিরিয়ালি 1 2 3 4 5 6, সেই শিট গুলোর সঙ্গে আবার মিলতেছে না, অনেক আচ্ছা, বিস্তারিত দেওয়া। ঠিক আছে, একটু আপডেট গুলো দেওয়া আছে। আপডেট আচ্ছা আচ্ছা, আপনারা আপডেট গুলোই পাবেন, সমস্যা নাই, হ্যাঁ দেওয়া আছে, ওটা দেখে নেবেন, ওখানে হ্যাঁ। পাবো স্যার, ওই হ্যাঁ ফোল্ডার ওখানেই গুলোতেই পাবেন, পাবো। ওখানেই পাবেন, ওখানেই পাবেন, ঠিক আছে স্যার, ঠিক থ্যাংক ইউ আছে। স্যার। ওকে, তো আমরা এখানে ক্লাসটা শেষ করছি আজকের মতো। কেউ মন খারাপ করিয়েন না, কথা বলার ইচ্ছা থাকলেও সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে এখানে, ওকে। সো আপনাদের সবার সাথে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই, তারা আমাদের আমাদের যে সার্ভিসের নাম্বার আছে লাস্টে 40, হ্যাঁ আপনাদের ওখানে দেওয়া আছে, হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করবেন। আর লিখে দেন 01896060840, 40 41 42 বা 43, এই সকল নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে যে কোনো সমস্যা সংক্রান্ত, মানে যে কোনো প্রবলেম থাকলে আপনারা কথা বলবেন এখানে, হ্যাঁ। তো ভাই আজকে এখানে শেষ করছি, প্লিজ কিছু মন খারাপ করবেন না, কেউ রাগ করবেন না, আজকে বিদায় নিচ্ছি, হ্যাঁ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।